ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজে নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত ইসনোভা। শেষ পর্যায়ে 2024-25 অর্থ বছরের বাজেট তৈরির কাজ সবকিছু ঠিক থাকলে আগামী 6 জুন উত্থাপিত হবে নতুন অর্থ বছরের বাজেট। এবারও বাজেটের আকার ছোট রাখা, ঘাটতি কমিয়ে রাজস্ব সংগ্রহ বাড়ানো, কর ছাড় প্রত্যাহার, ভর্তুকি কমানো, দরিদ্র ভাতা বাড়ানো সহ সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে অনিয়ম রোধ, উপকারভোগী সঠিকভাবে নির্বাচন করার পাশাপাশি এ বিষয়ে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ রয়েছে আইএমএফ-এর। এসব নিয়ে টালিখাতার আজ আলোচনার বিষয় আইএমএফ-এর কী প্রভাব থাকবে বাজেটে। আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী এবং সিপিডি সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের টালিখাতায়। প্রথমেই আমি একটু শাহাদাত হোসেন সিদ্দিকী আপনার কাছে যাব। রাজস্ব বাড়ানোর বড় একটি চাপ আছে আইএমএফ-এর, আছে কর অব্যাহতি প্রত্যাহারের। এসব আসলে কি ধরনের প্রভাব ফেলতে পারে বাজেটে? দেখেন, বাজেটটা তো যদি আমরা সিম্পলি বলি সেটা হচ্ছে আয় এবং ব্যয়। এখন সরকার যা আয় করবে, ব্যয় যদি বেশি হয় তখন ঘাটতি হয়। এখন আইএমএফ এর সংস্কারের মূল লক্ষ্য হচ্ছে যে আমরা যে পরিমাণ ঘাটতি অর্থায়ন করি, ডেফিসিট ফিনান্সিং করি, সেই জায়গাটাকে কিভাবে আমরা একটু ভালো রাখতে পারি। ভালো রাখা ইন এ সেন্স যে আপনার ব্যয়ের দিক থেকে যেমন সংযমী করতে হবে, একইভাবে আয়ের দিক থেকে বাড়াতে হবে। এখন আয় বাড়ানোর ক্ষেত্রে আমরা তো করের দিক চিন্তা করি, আমরা ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট এবং কর, এই জায়গাগুলোকে আমরা বলি যে ঢেলে সাজানো আমরাই। আইএমএফ এর বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমরা যারা কথা বলি তারাও কিন্তু কর, আমাদের ট্যাক্স জিডিপি রেশিও জানেন যে 7.6%, যেগুলা সোমালিয়া, আমরা ডিআরসি বলি, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, এই সব দেশের সাথে তুলনা করা যায়, কিন্তু পার্শ্ববর্তী দেশের সাথেও তুলনা করা যায় না, যেখানে পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের 11 পয়েন্টের কাছাকাছি এবং তারও বেশি প্রক্ষেপণ করা হচ্ছে। এই বিষয় থেকে আমি বলবো যে আইএমএফ এর সংস্কার বিষয় না, এটাকে যদি আমরা আমাদের দিক থেকেও চিন্তা করি যে এই সকল জায়গায় আমাদের ট্রান্সপারেন্সি দরকার এবং অ্যাকাউন্টেবিলিটি দরকার। আমার আয় যদি হয় তার অংশটুকু যে পরিমাণ ট্যাক্স সেটা দেওয়া, সেই জায়গা থেকে আমরা ট্যাক্স নেটের জায়গাটা আমি বলি যে খুব দুর্বল। সেই নেটটাকে কিভাবে, জালটাকে আরো বড় করা যায়, অর্থাৎ আমাদের যে আমি বলবো যে সকল এলাকা, গ্রামাঞ্চলেও কিছু কিছু এলাকা ভেদে ধনী গরিব আছে, যে ধনী এলাকাগুলাতে আসলেই প্রকৃতপক্ষে কর আহরণের সংগ্রহ করা যায়, সেই জায়গাগুলাতে বাড়ানো বলে আমি মনে করি। আর আর আমি সার্বিকভাবে একটা জায়গায় বলবো যে এই বাজেটটার কথা যদি চিন্তা করেন, সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলেছেন যে আমাদের যে বাজেট 11 থেকে 12% পর্যন্ত বিগত 5 বছরের বাজেট বৃদ্ধি পেত, সেই জায়গায় কিন্তু আমাদের 5.6% কাছাকাছি বলা হচ্ছে যে প্রবৃদ্ধি। তার মানে হচ্ছে একটা সংকোচনমুখী বাজেট, যেটা কিন্তু আপনাকে ওই যে ঘাটতি অর্থায়ন যেটা বেশি বেশি করতেন, যেটা আমার আসলে ন্যাশনাল সেভিংস, জাতীয় সঞ্চয় আমরা বলি যে পাবলিক সেভিংস প্লাস প্রাইভেট সেভিংস, অর্থাৎ সরকারি এবং বেসরকারি সঞ্চয় মিলে যে সঞ্চয়টা হয়, সেটার উপর কিন্তু এক ধরনের ঋণাত্মক প্রভাব পড়ে, যে কারণে আমাদের প্রক্ষেপিত যে প্রবৃদ্ধির কথা বলি একটা দেশের, সেই প্রবৃদ্ধিটা কিন্তু অর্জনে আমরা বাধা পেতে হয়। কিন্তু এই বছর যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে, সেগুলা ধরেন আমদানি রপ্তানির ক্ষেত্রে, প্লাস হচ্ছে যে সকল প্রকল্প নেওয়া হবে, সেই সকল প্রকল্প যেন বেছে বেছে নেওয়া হয়, সেই জায়গাগুলোর থেকে যদি আমরা সেই অস্টারিটি মেজরসটা সত্যিকার অর্থেই প্রতীয়মান হয়, তাহলে আমি মনে করি যে হয়তোবা আমাদের মূল্যস্ফীতির যে বোঝা, সেই বোঝাটা অনেকখানি কমিয়ে আনা সম্ভব। জি, বুঝতে পেরেছি। এবং একই সাথে আমি এই প্রশ্নটি আসলে তৌফিকুল ইসলাম খান আপনার কাছেও একটু এই প্রশ্নটি আমার থাকবে। আমরা দেখেছি শাহাদাত হোসেন সিদ্দিকী আসলে ব্যয় সংকোচন এবং আয় বাড়ানোর যে বিষয়টি, সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন। আপনি এই বিষয়ে কি বলবেন, যে রাজস্ব বাড়ানোর যে চাপ, সেই বিষয়টি এবং একই সাথে কর অব্যাহতি প্রত্যাহারের যে কথা আইএমএফ এর পক্ষ থেকে বলা হয়েছে, এটি আসলে বাজেটে কি ধরনের প্রভাব পড়বে? না, অনেকাংশে আমার মনে হয় যে এখন আইএমএফ এর যে শর্তগুলো আছে তার একটা বড় প্রতিফলন আমরা বাজেটে দেখতে পাবো। এবং বাজেটের বড় কথা হলো যে যেটা সাদ ভাই বলছিলেন, আমি আর একটু পরিষ্কার করে বলি, সেটা হলো যে আপনার বাজেট যা প্রস্তাব করা হয় বাংলাদেশে, আর বাস্তবে যে এই বাজেটটা মানে আমরা বাস্তবায়ন করি,
তার মধ্যে কিন্তু একটা বড় ফারাক থাকে। হ্যাঁ, তো ফলে যেই 5% 6%-র কথা বলা হচ্ছে এটা প্রবৃদ্ধি হবে, সত্যিকার অর্থে কিন্তু প্রকৃত ব্যয় যেটা হবে এই বছর সেটার তুলনায় যে বাজেটটা দেওয়া হচ্ছে তাতে একটা বড় ধরনের আমরা লাভ দেখতে পাবো আসলে, আমি যেটা বুঝি। কারণ হলো যে আমার বাজেটের বাস্তবায়নের হার, এটা কিন্তু এটা আয়ের দিক থেকে বলি, ব্যয়ের দিক থেকে বলি, এটা কিন্তু কমতে কমতে এখন 80%-র কাছাকাছি চলে আসছে। তো অর্থাৎ আমি যদি 100 টাকা বরাদ্দ দিয়ে থাকি বা 100 টাকা আয়ের লক্ষ্য তৈরি করে থাকি, তাহলে এটা 80 টাকার বেশি হয়। তো সমস্যা যেটা হয়েছে যে কিছুটা বাস্তবায়নের ঘাটতি সবসময় ছিল। এখন বড় সমস্যা হলো যে আমাদের সত্যিকার অর্থে আর্থিক সক্ষমতাটা সরকারের সেরকম নাই। আহ গত 1-2 বছরে এটা খুবই বড়ভাবে প্রতীয়মান হয়েছে এবং বর্তমান সময়ে যে বিভিন্ন সামষ্টিক অর্থনীতিতে যে সংকটগুলো আছে এটা খুবই স্পষ্ট এবং এটা বহুমুখী সংকট। আপনার একদিকে যদি আমি দেখি মূল্যস্ফীতির চাপ আছে, আমার বৈদেশিক মুদ্রার ঘাটতি মেটানোর একটা চাপ আছে, আমার মুদ্রার মান পড়ে যাচ্ছে, আমার ব্যাংকে অর্থ নাই, আমি সেই অর্থে কিন্তু আমার সরকারের আর্থিক ক্ষমতাও অতখানি নাই এখন। তো আপনি যে ধার করবেন, ধার করার মতো রিসোর্সও কিন্তু এখন অতখানি নাই। তো সেই দিক থেকে সার্বিকভাবে একটা চাপের ভিতরে আছে। যেই কার্যক্রমটা এখন আইএমএফ এর তদারকিতে হচ্ছে, এটা দুঃখজনক যে আইএমএফ তদারকিতে হচ্ছে, কারণ এই দুর্বলতাগুলো অনেকদিন ধরে ছিল, এই ব্যাপারে করা হয়নি। যাই হোক, আইএমএফ এর ঋণের ভিতরে গেছে, সেই জায়গায় কোনো জায়গায় আইএমএফ ছাড় দিচ্ছে হয়তো সরকারকে, কোনো জায়গায় হয়তো তারা প্রাধিকার দিচ্ছে, আমি এইভাবে হয়তো জিনিসটাকে দেখতে চাবো। কিন্তু বড় লক্ষ্যটা হলো সামষ্টিক অর্থনীতিতে শৃঙ্খলা। সেই শৃঙ্খলা আনার ক্ষেত্রে তারা যেটা বলেছেন সেটা হলো যে আমার ব্যয় করার ক্ষেত্রে সংকোচন যেটা করতে বলেছেন, এটা কারণ হলো আমার আর্থিক সক্ষমতা নাই, আমি রিসোর্স চাইলে পাবো না। তো গুরুত্বপূর্ণ হবে হলো যে আপনি কিভাবে এই মানে ঘাটতিটা যে মানে ব্যয়টা যে কমাবেন, কোথায় কমাবেন এবং কিভাবে কমাবেন। সবচাইতে বড় যেটা দরকার সেটা তো হলো অপচয় কমানো, দুর্নীতি কমানো। আমরা তো এটা অনেকদিন ধরে দেখছি, বলছি, আপনাদের রিপোর্টে প্রকাশ হচ্ছে যে সরকারি ব্যয়ের ক্ষেত্রে অনেক ধরনের অপচয় হয়, দুর্নীতি হয়। যে দামে আসলে বাজার মূল্য তার থেকে অনেক বেশি দামে পণ্য বা সেবা ক্রয় করা হয়। তো সেইটা একটা বড় জায়গা আছে, ওই জায়গাটায় হাত দেওয়া হবে কিনা, এটা হলো একটা গুরুত্বপূর্ণ জায়গা। দ্বিতীয় হলো যে আপনি যখন বিভিন্ন খাতে আপনি বরাদ্দ দিবেন, কোন খাতকে প্রাধিকার দিবেন। একটা বড় আলোচনায় যেটা আসছে, আপনিও বলেছেন যে সামাজিক নিরাপত্তায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া, কারণ মূল্যস্ফীতির চাপে মানুষ হাঁসফাঁস করছে। এটা শুধু নিম্ন আয়ের মানুষ না, এটা এখন মধ্যবিত্তের জন্য এটা হাঁসফাঁসের পরিস্থিতি তৈরি হয়েছে। সুতরাং সেই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ আসবে এবং অন্যান্য খাত আসবে। তৃতীয় জায়গা হলো যে আমার দীর্ঘদিন ধরে যে আমি রাজস্ব আদায় করতে পারি না, সেইটার অন্তত অন্য অনেক কারণের মধ্যে দুটো তো বড় করে কারণ আছে। একটা হলো যে আমার বিভিন্ন জায়গায় কর ছাড় রয়েছে, সেই কর ছাড়গুলো যেই স্বার্থগোষ্ঠীর ভিতরে চাপে আমাদের বাজেট তৈরি হয়, সেইটার থেকে বের হতে পারি না আমরা। 20 বছর, 30 বছর, 40 বছর ধরে কোনো সেক্টরকে আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি, যেটা আমরা এখন আর এফোর্ড করতে পারি না। আর তৃতীয় মানে একই সাথে যেটা বলতে হবে সেটা হলো যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে একটা বড় একই রকম আমার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বলি, দুর্নীতি বলি, এটা রয়েছে। ফলে আমার জিডিপির আকার বাড়ছে, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ছে, আমরা বলছি মাথা পিছু আয় বাড়ছে, কিন্তু সেই তুলনায় আমার রাজস্ব আদায় বাড়ছে না। তার মানে হলো যে এখানে আমার যথেষ্ট পরিমাণ রাজস্ব আদায়ও হচ্ছে না। এই জায়গাগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই ইমিডিয়েট থাকবে হয়তো কর ছাড় প্রত্যাহার, আর মধ্যমেয়াদে থাকবে আমার এই দুর্নীতি কমানো এবং সংস্কার কার্যক্রমগুলো করা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো। ফলে একটা ফোকাস যেখানে আছে হলো যে আপনার শৃঙ্খলা আনার জন্য বিভিন্ন ধরনের স্বল্পমেয়াদী পদক্ষেপ নেওয়া, কিন্তু যেটা সাধারণ ভাবে বলেছেন, আমিও বলছি, সেটা হলো যে সংস্কার কার্যক্রম দীর্ঘদিন ধরে যেটা নির্দিষ্ট করা আছে, কোনো ক্ষেত্রে সরকারের পরিকল্পনার ভিতরে আছে, এগুলো বাস্তবায়ন হচ্ছে না, সেই জায়গাটা তো আমাদের যেতে হবে। বাট সর্বশেষ যেটা আমার চিন্তা করতে হবে যে এই যে আমি বিভিন্ন অ্যাডজাস্টমেন্টের ভিতরে যাচ্ছি, এটাতে অর্থনীতিকে একটা আপাত অবস্থায় কিছু নেতিবাচক প্রভাব হবে। সেই প্রভাব থেকে আমি আমার যারা স্বল্প আয়ের মানুষ আছেন, সীমিত আয়ের মানুষ আছেন, যারা প্রান্তিক মানুষ আছেন,
তাদেরকে কতখানি নিরাপত্তা দিতে পারি, তাদের যে স্বার্থ সেইটা কতখানি আমি আসলে সংরক্ষণ করতে পারি, জি, আসলে সেই বিষয়টা বড় হিসেবে থাকবে। আমরা শুনছিলাম আপনাদের কথা, আমরা একটি বিরতিতে যাব, বিরতি থেকে এসে আবারও আপনাদের সঙ্গে আমরা যুক্ত হব। বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিখাতায় সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিখাতায়। আজকের আলোচনার বিষয় আইএমএফ এর কি প্রভাব থাকবে বাজেটে। আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী এবং সিপিডি সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। এ পর্যায়ে আসলে আমি একটু ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী আপনার কাছে আবার একটু যেতে চাই। ডলারের দাম বাজারের উপর ছেড়ে দেওয়ার একটি সিদ্ধান্ত এসেছে এবং একই সাথে আমরা দেখেছি সুদের হার বাড়ানো হয়েছে। তো সেক্ষেত্রে কিছু ব্যবসায়ী রয়েছে যারা কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন, তাদের জন্য কি বাজেটে কিছু আসতে পারে, কোনো ধরনের এই ছাড় নিয়ে আসলে কিছু তাদের জন্য কিছু থাকতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে। যেটা হচ্ছে ব্যবসায়ীরা অসন্তোষ, সেটা হচ্ছে এক্সচেঞ্জ রেট, এটার সাথে কিভাবে সম্পর্ক, সেই জায়গাটা যদি আমরা পরিষ্কারভাবে বলতে চাই, স্পষ্টভাবে বলতে হয় যে প্রথমত আমরা যে এক্সচেঞ্জ রেটে বাজার মুখীকরণ করা হচ্ছে, এখনো বাজার হয় নাই, আমরা আসলে ক্রাউলিং প্যাক, যেটা হচ্ছে আমরা বাজার মুখীর দিকে যাচ্ছি। বাজার মুখীর যে বৈশিষ্ট্যটা সেটা আমরা সবসময় বলি যে এক্সচেঞ্জ রেটের একটা ফেয়ার প্রাইস যেটা হওয়া উচিত সেটা আসলে অনেক উপরে বলেই আমরা হয়তো কোনো কারণে ধীরে ধীরে ওই দিকে যাচ্ছি। এখন এক্সচেঞ্জ রেট যদি বেশি হয় তার মানে হচ্ছে টাকার অবমূল্যায়ন হচ্ছে। টাকার অবমূল্যায়ন মানে হচ্ছে আপনি যদি ইম্পোর্ট করেন তখন আসলে ইম্পোর্টের কস্ট বেড়ে যায়, সেটা বিষয় না আপনি যদি ফেয়ার প্রাইসে করেন। এখন সরকার বেঁধে দেওয়া, অর্থাৎ আপনি যদি 117, 118 যেটা বলা হচ্ছে সেই দামে যদি আপনি ডলার না পান, যে যদি ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে তারা যদি অস্বীকার করে যে আমার কাছে ডলার নাই, আমি এলসি খুলতে পারবো না, মানে কিংবা আপনি যদি আবার কিনতে যান বাহির থেকে, কার মার্কেট থেকে, তখন দেখা যাচ্ছে যে আবার কালোবাজারিতে তৈরি হয় বেশ, তখন সেই কালোবাজারি থেকে আপনি হয়তো আরো বেশি দামে কিনলেন। এখন বিষয়টা হচ্ছে ব্যবসায়ীরা তাদের ব্যবসা করতে গিয়ে যে ইম্পোর্ট কস্ট, সেটা হচ্ছে যে আমার ডিভ্যালুয়েশন হওয়ার সাথে সাথে বেড়ে যাচ্ছে। এখন সেই বাড়ার কারণেই কিন্তু আলটিমেটলি আমরা যখন অর্থনীতিতে মূল্যস্ফীতির কথা বলি, বাংলাদেশের মূল্যস্ফীতি আসলে আমাদের যে ভিতর, অর্থাৎ ডোমেস্টিক যে সোর্স এবং এক্সটার্নাল সোর্স আছে, সেই এক্সটার্নাল ফ্যাক্টরস গুলা কিন্তু কন্ট্রিবিউট করে অ্যারাউন্ড 50% মধ্যে। এই জন্যই বাংলাদেশের মূল্যস্ফীতিটা কিন্তু, যে আমরা সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে কিন্তু তারপরেও কন্ট্রোল হচ্ছে না, কারণ আমার যে ব্যালেন্স অফ পেমেন্টে যে ইমব্যালেন্সটা তৈরি রয়েছে, বিশেষ করে আর্থিক খাতে, সেই জায়গাটার দিকে এখন আমি মনে করি সেই জায়গাটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সরকার যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে। বলতে আমি বলবো বিদেশি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, বিদেশি বিনিয়োগ যদি না আনতে পারেন তাহলে কিন্তু এই জায়গাটা থেকে ওঠা কঠিন, কারণ আমাদের কারেন্ট অ্যাকাউন্টে যে পরিমাণ সারপ্লাস হয় সেটা দিয়ে কিন্তু, আর প্লাস হচ্ছে রেমিটেন্স থেকে, আরেকটা হচ্ছে রেমিটেন্সের প্রবৃদ্ধিটা যদি ফরমাল চ্যানেলে আসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলছেন যে এই জায়গাটার উপর বেশি গুরুত্ব দিতে, যাতে জি, আমরা আশা করছি আসলে এই বিষয়টি বারবারই এসেছে। এবং শাহাদাত হোসেন সিদ্দিকী আপনার কাছে আমরা আবার আসবো, কিন্তু তৌফিকুল ইসলাম খান আপনার কাছে আবার একটু আমরা যেতে যাচ্ছি। ব্যাংক খাতে সুশাসন আইএমএফ এর চাওয়া ছিল, তো সেক্ষেত্রে বাজেটে কি কিছু করা সম্ভব এই বিষয়টি নিয়ে? না, এটা তো মূলত হলো যে আপনার ব্যাংকিং খাতের সুশাসনের বিষয়টা তো সেই অর্থে বাজেটের সাথে সরাসরি যুক্ত না। এটা যুক্ত হলো আপনার কেন্দ্রীয় ব্যাংক কি ধরনের পদক্ষেপ নেবেন, এবং একই সাথে সেই কেন্দ্রীয় ব্যাংকের যদি যথাযথ পদক্ষেপ নেন, তাকে সহায়তা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আপনার যেন পূর্ণ সহযোগিতা থাকে। তো এখন বিষয় হলো যে আসলে তো আমি যদি খুবই মানে ধারণাগত ভাবে বা যেভাবে হওয়া উচিত সেইভাবে চিন্তা করি, তাহলে তো কেন্দ্রীয় ব্যাংক একটি স্বাধীন প্রতিষ্ঠান হওয়ার কথা এবং সুশাসন রক্ষার ক্ষেত্রে সেই অর্থে তার চাপে থাকার কথা না কোনো ধরনের। উনি আলাদাভাবে এটাকে নিবেন, এটার সাথে সরকারের হস্তক্ষেপ সরাসরি থাকবে না। কিন্তু বাংলাদেশে তো আর এটা হয় না। তো সামগ্রিকভাবে আমরা যেটা মনে করি সেটা হলো যে এটা একটা যৌথ পদক্ষেপের দরকার রয়েছে। আর দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আপনার যে কেন্দ্রীয় ব্যাংকের যে মুদ্রানীতি এবং ব্যাংক খাতের সুশাসনের জায়গাগুলো, তার সাথে আমলে নিয়ে
সরকারকে বাজেট প্রণয়ন করতে হবে, অর্থাৎ এবং সেইটার জন্যই কিন্তু একটা বিশেষ কমিটি আছে, যেটা ফিসক্যাল মনিটরি কমিটি, কোঅর্ডিনেশন কমিটি হয়। তো সেই কোঅর্ডিনেশন কমিটি কিন্তু নিয়মিত ভিত্তিতে বসা দরকার, এবং আমি মনে করি যে এটা প্রতি মাসেই বড় করে বসা দরকার। কোঅর্ডিনেশনের বড় জায়গাটা হলো যে সরকার কিছুটা এটার উপর নির্ভর করে বাজেট প্রণয়নের ক্ষেত্রে, কারণ তিনি যে ঘাটতি প্রক্ষেপণ করবেন, এই ঘাটতি অর্থায়ন করবেন, এবং বিশেষত এই বছরের বাজেটের জন্য ব্যাংক থেকে কতখানি ঋণ পাওয়া যাবে এবং আনা যাবে সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং সুদের হার মানে বাজার মুখী যদি ছেড়ে দেন এবং দেওয়ার ক্ষেত্রে বড় চাহিদা যেটা, সেটা হলো ব্যাংকে এখন শুধু সুশাসনের ঘাটতি না, এটা তারল্যেরও একটা সংকট হয়েছে। তো সেই জায়গাটায় আমার কিন্তু আসতে হবে, এবং আপনার মাথায় রাখতে হবে যে সাধারণভাবে জনগণের কাছে কিন্তু এখন সঞ্চয় কম, কারণ মূল্যস্ফীতির চাপে আয়ের যেহেতু সেইভাবে বাড়ে নাই, তাদের সঞ্চয় করার ক্ষমতা কম। তো সার্বিকভাবে সেটাতে আনতে হলে তাদেরকে আমরা আরো বেশি প্রণোদিত করতে হবে। তো এই সার্বিক কোঅর্ডিনেশন এবং মানে যদি একটা পদক্ষেপ না থাকে তাহলে এটা তো খুবই কঠিন হবে, কারণ আইএমএফ এর যে সংস্কারের আলোচনা করছেন, মূলত কিন্তু আইএমএফ ঋণ দিচ্ছে হলো এইটা আপনার কেন্দ্রীয় ব্যাংকে। সুতরাং কেন্দ্রীয় ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় এই দুটি খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যাদেরকে সমন্বিতভাবে আমি যেটা বললাম যে একটা স্বল্প মেয়াদী শৃঙ্খলা আনা, এবং দ্বিতীয় হলো মধ্যমেয়াদী সংস্কার এবং প্রাতিষ্ঠানিক যেই আমাদের সুশাসন, এইটা প্রতিষ্ঠা করার জন্য একসাথে কাজ করা দরকার। জি, আসলে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সেজন্য। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিখাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।